বিসমিল্লাহির রহমানির রহিম। করোনার এই সময়ে মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ পার্বতীপুর দিনাজপুর থেকে ব্যবসায়িক শিক্ষা শাখার ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি, যেখানে শিক্ষা মন্ত্রণালয় আমাদের শিক্ষা ছুটি ঘোষণা করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা বিকল্প পদ্ধতিতে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করি। আজ যে আমরা ব্যাংকিং ও বিমা বিষয়ের ব্যাংকিং এর পঞ্চম অধ্যায় শিরোনাম হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই বিষয়ে কথা বলবো। প্রথমত আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল বা হস্তান্তরযোগ্যতা বলতে কী বুঝি সেটি জানব। তারপরে এর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব। এখানে আমরা দুই শিখন ফলে উল্লেখ করি। হস্তান্তরযোগ্য ঋণের দলিল কাকে বলে এই চ্যাপ্টারে আমরা এটি জানতে পারব। হস্তান্তর ঋণের দলিলের বৈশিষ্ট্যসমূহ জানতে পারব। এখন আমরা আসি প্রথমে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বোঝায়। এখানে আমাদের দুটি শব্দ, একটি হচ্ছে হস্তান্তরযোগ্যতা আর একটি হচ্ছে ঋণের দলিল। এই দুটি শব্দের সমন্বয়ে আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল এটি একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই হস্তান্তরযোগ্যতা বলতে আমরা কি বুঝি, খুব সাধারণভাবে আমরা যদি বলি, হস্তান্তরযোগ্যতা হচ্ছে এক হাত থেকে অন্য হাতে কোনো কিছু স্থানান্তর করা। কিন্তু যেহেতু আমরা ফিন্যান্স ব্যাংকিং বিমার ছাত্র বা শিক্ষার্থী, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানকার হস্তান্তরযোগ্যতা বলতে আমরা বুঝব সাধারণত অর্থের লেনদেন। কিন্তু এই লেনদেন নগদে আমরা সাধারণত করব না, একটি মাধ্যম দিয়ে আমরা এর লেনদেনটি শেষ করব। এই মাধ্যমেই হচ্ছে আমাদের ঋণের দলিল। আর যদিও আমরা সরাসরি ব্যবহার করতেছি ঋণের দলিল, অর্থাৎ অর্থ প্রদান এবং প্রাপ্তি এর সাথে সম্পর্কযুক্ত। অর্থ প্রাপ্তি এবং প্রদান, এক পক্ষ এখানে অর্থ প্রদান করবে এবং অন্য পক্ষ সেটি গ্রহণ করবে, কিন্তু মাঝখানে থাকবে একটি দলিল বা ডকুমেন্টস বা ইনস্ট্রুমেন্ট, যে ভাষায় বলি না কেন। হস্তান্তরযোগ্য দলিল বলতে তাহলে আমরা খুব সহজেই যেটা বুঝি সেটাই হচ্ছে এটি একটি অর্থ স্থানান্তরের ঋণের দলিল। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কাকে কোনগুলি আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যেমন অঙ্গীকারপত্র, চেক, বিনিময় বিল, এগুলি হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। একটি চেক আমরা কোনো ব্যক্তিকে প্রদান করলে এটি একটি অর্থ প্রদানের অনেক বড় দলিল। চেকের মাধ্যমে একজন পাওনাদার তার অর্থ যে প্রাপ্তি এখানে নিশ্চিত করতেছে, দেনাদার তাকে পরিশোধ করতেছে এবং পাওনাদার সেটি গ্রহণ করতেছে। মাঝখানে এখানে চেক প্রদান করা হলো। তাহলে এই চেকের সবচেয়ে বড় ডকুমেন্ট হলো এখানে ব্যাংক তার সাক্ষী হয়ে গেল যে চেকের মাধ্যমে অর্থটি পরিশোধ হবে।
অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, একটি অঙ্গীকারপত্রের কথা বলেছি আমি। এখানে অঙ্গীকারপত্র অঙ্গীকার দাতা এবং অঙ্গীকার গ্রহীতার মধ্যে একটি অর্থ লেনদেনের হাতিয়ার। অঙ্গীকার দাতা তিনি একটি নির্দিষ্ট সময় অর্থ পরিশোধের বিনিময়ে বা সময়ের বিনিময়ে সময়ের সাপেক্ষে একটি গৃহীত অর্থ পরিশোধ করবেন। এই মর্মে যে অঙ্গীকার দিয়ে থাকেন সেটাকে বলতেছি আমি অঙ্গীকারপত্র। একটি বিনিময় বিল সাধারণত অঙ্গীকারপত্র তৈরি করে থাকেন সাধারণত দেনাদার। অন্যদিকে যদি আমি একটি বিনিময় বিলের কথা চিন্তা করি, এই বিনিময় বিল সাধারণত তৈরি করে থাকেন পাওনাদার। তবে এগুলি আমরা বৈশিষ্ট্যে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে এগুলো কীভাবে তৈরি হয় এবং কিভাবে অর্থ পরিশোধ নিশ্চিত করা হয়। এর বৈশিষ্ট্য সেটি বলে দেবে। এখন আমরা চলে যাব হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অর্থ পরিশোধের যে বৈশিষ্ট্য সমূহ, সেই বৈশিষ্ট্যে আমরা চলে যাই। 1 নম্বরে আছে আমাদের লিখিত দলিল। অবশ্যই আমার এই ডকুমেন্টগুলি আমি যেগুলির কথা বললাম সাধারণত, যেমন চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, প্রত্যেকটি লিখিত হতে হবে। অলিখিত কোনো কিছু চুক্তির মধ্যে গ্রহণযোগ্যতা নাই। অর্থাৎ আমি ধারককে যে অর্থ পরিশোধ করা হচ্ছে সেটি অবশ্যই লিখিতভাবে হতে হবে। অলিখিত কোনো চুক্তির কোনো গ্রহণযোগ্যতা সাধারণত থাকে না। এই জন্য বলা হচ্ছে যে অবশ্যই একটি চেক বা বিনিময় বিল বা অঙ্গীকারপত্র যেটাই হোক সেটি হতে হবে লিখিত, যে হকে একটা টাকা পরিশোধ করবে সে চেকের মাধ্যমে টাকাটি পরিশোধ করবে। এখানে আমরা জানি যে একটি চেকের মেয়াদ সাধারণত 6 মাস পর্যন্ত হয়ে থাকে। একটি অঙ্গীকারপত্র অঙ্গীকারদাতা তাকে একটা মেয়াদ দিতে পারে 3 মাস পর্যন্ত বা তার বেশি যদি সে মনে করে দিতে পারে। একটি বিনিময় বিল সেটিরও একটি মেয়াদ আছে। সেই মেয়াদ পূর্তির পূর্বে মেয়াদ পূর্তিতে তাকে অর্থটি পরিশোধ করতে হবে। এই জন্য ক্রয় এবং ক্ষয়ের অর্থ প্রদান প্রাপ্তি সেটি হতে হবে লিখিত। অলিখিত কোনো চুক্তি কোনো গ্রহণযোগ্যতা নেই। 2 নম্বর, একাধিক পক্ষ। প্রতিটি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে একাধিক পক্ষ থাকতে পারে। যেমন আমাদের অঙ্গীকারপত্রের ক্ষেত্রে সাধারণত থাকে হলো অঙ্গীকারদাতা এবং অঙ্গীকার গ্রহীতা। অন্যদিকে এটি চেকের 3টি পক্ষ থাকে। চেকের ধারক, প্রাপক এবং চেক প্রস্তুতকারী। এই জন্য আমাদের এখানে উল্লেখ করা হয়েছে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একাধিক পক্ষ থাকতে পারে। 3 নম্বর, শর্তহীন প্রকৃতি। শর্তহীন প্রকৃতি বলতে আমরা কি বুঝি? শর্ত সাপেক্ষে কোনো অর্থ পরিশোধ করব এই মর্মে কোনো হস্তান্তরযোগ্য ঋণের দলিল হতে পারে না। শর্ত সাপেক্ষে অর্থ পরিশোধ করব এটি হতে পারে না, অবশ্যই শর্তহীন হতে হবে। যেমন একজন অঙ্গীকারদাতা এই মর্মে অঙ্গীকার করলো যে সে 30 দিন পরে
অর্থটি পরিশোধ করবে, কিন্তু সে এখানে উল্লেখ করতে পারে না যে 30 দিন পরে সে কারো কাছে কোনো অর্থ পাবে তারপরে সে পরিশোধ করবে। এটি গ্রহণযোগ্য নয়। 30 দিন পরে তাকে অর্থটি নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে অথবা তার ধারককে এটি প্রদান করতে হবে। মূল কথা হচ্ছে আমাদের এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলি নগদ অর্থের মতো এরা এক হাত থেকে অন্য হাতে চলে যেতে পারে বা এর গ্রহণযোগ্যতা আছে। 4 নম্বর হস্তান্তরযোগ্যতা। আমরা শুরুতেই উল্লেখ করছি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য। এখানে হস্তান্তরযোগ্যতা এই দলিলের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। এক হাত থেকে অন্য হাতে এটি হস্তান্তর করা যায় বিধায় একে বলা হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। যেমন একটি চেকের মাধ্যমে কোনো অর্থ পরিশোধ করা হলো, এই চেকের যিনি বাহক হবেন, ধারক হবেন, তিনি এই অর্থ গ্রহণের সময় এই দলিলের পিছন দিকে অর্থাৎ চেকের পেছনে 2টি স্বাক্ষর প্রদান করে অর্থটি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে একটি বিনিময় বিলে এইভাবে অর্থ প্রাপ্তি প্রদান করতে পারে। তাহলে আমরা জানলাম এখানে হস্তান্তরযোগ্যতা সম্পর্কে। 5 নম্বর যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত। এখানে আরও উল্লেখ করেছিলাম যে এখানে একাধিক পক্ষ থাকতে পারে। এই একাধিক পক্ষর মধ্যে যেমন অঙ্গীকার দাতা, একটি অঙ্গীকার পত্রে একজন অঙ্গীকার দাতা থাকতে পারে, একটি চেকের 3টি পক্ষ থাকতে পারে। সেক্ষেত্রে আমি অঙ্গীকার পত্রটি প্রস্তুত করার পরে অঙ্গীকার পত্রের নিচে অবশ্যই একটি স্বাক্ষর দিতে হবে অঙ্গীকার দাতাকে। সব কিছু লেখা হলো কিন্তু অঙ্গীকার দাতা কোনো স্বাক্ষর করলেন না, সেক্ষেত্রে এটির কোনো মূল্য নেই। একটি চেক প্রস্তুত করা হলো, চেকের সব কিছু লেখা হলো, প্রাপকের নাম উল্লেখ করা হলো, কিন্তু চেকের নিচে আদেশটার কোনো স্বাক্ষর নাই। একটি চেকের 3টি পক্ষ থাকতে পারে, একটি হচ্ছে আদেশটা, অন্যটি হচ্ছে আদিষ্ট এবং থার্ড অন্য হলে প্রাপক। যেমন এখানে যিনি চেক প্রস্তুত করেন তিনি হচ্ছেন আদেশটা, ব্যাংক হচ্ছে আদিষ্ট, তাকে আদেশ করা হচ্ছে টাকা প্রদানের জন্য, নির্দিষ্ট সময় পর একটি টাকা প্রদান করার জন্য, এবং প্রাপক হচ্ছেন যিনি এই টাকাটি পাবেন, তিনি হচ্ছেন প্রাপক। এখানে অবশ্যই চেকে আদেশটা স্বাক্ষর থাকতে হবে, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত বলতে, অথবা একটি বিনিময় বিল প্রস্তুত করেন একজন পাওনাদার, অবশ্যই এই পাওনাদারকে এখানে স্বীকৃতি দিতে হবে, স্বাক্ষর করতে হবে, এবং এই বিনিময় বিলে অবশ্যই দেনাদার স্বীকৃতি দেবেন বা তার স্বাক্ষর করবেন। পাওনাদার এটি প্রস্তুত করবেন এবং দেনাদার এখানে স্বাক্ষর দিবেন। এর বিনিময়ে তৈরি হবে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। 6 নম্বর, বিনিময় হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্যে 6 নম্বরে আমাদের বলা আছে যে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ, অর্থাৎ যে দলিলটি প্রস্তুত করা হবে, হতে পারে এটি একটি অঙ্গীকারপত্র, হতে পারে একটি চেক, হতে পারে এটি একটি বিনিময় বিল। প্রত্যেক ক্ষেত্রে আমাদের লক্ষ্য করব আমরা
যে পরিমাণ টাকা পরিশোধ করা হবে সেই পরিমাণ টাকায় ওখানে উল্লেখ থাকবে। যদি বলা হয় যে এখানে 500 টাকার পরিশোধ করতে হবে অঙ্গীকারপত্র, তা 500 টাকায় থাকবে। এখানে থাকবে না যে 500 বা 1000 টাকা বা 5 লাখ বা 10 লাখ টাকা, উল্লেখ থাকবে একটাই, সেটি হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থ পরিশোধ করা হবে সেটাই শুধু ওখানে থাকবে। তাহলে অবশ্যই অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। 7 নম্বরে প্রাপকের নাম উল্লেখ। এখানে যদি আমি অঙ্গীকারপত্র তৈরি করি বা অঙ্গীকারপত্রের মাধ্যমে যদি অর্থ গ্রহণ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যিনি টাকাটি পাবেন তার নাম উল্লেখ থাকবে এবং তাকে, যেমন একটা চেকের মাধ্যমে যদি আমরা অর্থ পরিশোধ করে থাকি, আমি পূর্বেই উল্লেখ করেছি চেকের 3টি পক্ষ থাকে। একটি হচ্ছে আদেষ্টা, অন্যটি হচ্ছে আদিষ্ট এবং থার্ড ওয়ান প্রাপক। অর্থাৎ আদেষ্টা যিনি চেকটি প্রস্তুত করেন, অর্থাৎ যিনি আমানত করি ব্যাংকে যার অ্যাকাউন্ট আছে তিনি হচ্ছেন আদেষ্টা, এবং আদিষ্ট হচ্ছেন এখানে ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংক, এবং প্রাপক যিনি অর্থটি পাবেন, যিনি চেক উপস্থাপন করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করবেন তাকে বলবো আমরা প্রাপক। সে প্রাপকের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। আর যদি কোনোভাবেই এটি একটি বাহক চেক হয়ে থাকে, তাহলে যিনি এটি ধারণ করবেন তিনি, অর্থাৎ যার কাছে এই চেক থাকবে তিনিই হবেন প্রাপক, তার নাম উল্লেখ করে দিতে হবে। এই জন্যে বলা হচ্ছে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে প্রাপকের নাম উল্লেখ থাকবে। 8 নম্বর, বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে। এখন আমরা আসি বিহিত মুদ্রা কোনটি। আমাদের বিহিত মুদ্রা হচ্ছে সেই মুদ্রা যেটি কোনো দেশের মধ্যে সচল যে অর্থ লেনদেন হয়ে থাকে, সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত যে অর্থ অথবা সরকার কর্তৃক প্রচলিত যে অর্থ, সেই অর্থ এখানে তাকে আমরা বলবো বিহিত মুদ্রা। যেমন 1, 2, 3 1, 2 এবং 5 টাকার নোট হলো একটি বিহিত মুদ্রা, এবং অন্যদিকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এগুলি হচ্ছে আমাদের ব্যাংক নোট, এটিও বিহিত মুদ্রা। অর্থাৎ বাংলাদেশের মতো দেশে একটি যখন আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিল তৈরি করব, সেক্ষেত্রে আমার এই অর্থটি পরিশোধ করতে হবে সেই বিহিত মুদ্রায়। 9 নম্বর, চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পরে দেব। যদি এটি কোনো অঙ্গীকারপত্র হয়ে থাকে, সেক্ষেত্রে যে সময় পরে এই অর্থ পরিশোধের কথা বলা আছে সেই সময় পরে অবশ্যই আমাকে অর্থটি পরিশোধ করতে হবে। অন্যদিকে যদি এটি একটি চেক হয়ে থাকে, এই চেকের অর্থ পরিশোধের যে সময় উল্লেখ থাকবে সেই সময়ের মধ্যে আমি তাকে অর্থ, যেমন চেক ব্যাংকে উপস্থাপন করলে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি উপস্থাপন করা হয়, তাহলে চেক ব্যাংকে উপস্থাপন করা মাত্র ব্যাংক তাকে টাকাটি দিতে বাধ্য থাকবে। তাহলে আমরা এটি জানলেন যে চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ চেকের ক্ষেত্রে সাধারণত চাহিদা মাত্র, এবং অঙ্গীকারপত্র ক্ষেত্রে আমার অঙ্গীকারের যে সময় আছে সেই সময়ের মধ্যে অর্থটি গ্রহণ করতে পারবো, অথবা বিনিময় বিলের ক্ষেত্রে আমার যে সময় আছে সেই সময়ের পরে আমি টাকাটি উত্তোলন করতে পারবো। উপস্থাপন,
হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উপস্থাপন, অর্থাৎ যিনি এর ধারক থাকবেন তিনি এটি উপস্থাপন করবেন যে টাকাটি তিনি এই বিনিময় বিলের বা এই অঙ্গীকারপত্রের তিনি ধারক, অর্থাৎ টাকা তাকে দিতে হবে, পরিশোধ করতে হবে। এটি যদি চেক হয়ে থাকে তাহলে তার যে প্রাপক আছেন সেই প্রাপক এটি উপস্থাপন করবেন এবং ব্যাংক সেই অর্থটি পরিশোধ করবে। সর্বশেষ আমরা লক্ষ্য করি 11 নম্বর, ঋণের প্রমাণ। আমরা বিভিন্নভাবে ঋণের প্রমাণের জন্য বিভিন্ন দলিল তৈরি করে থাকি বা ডকুমেন্ট তৈরি করে থাকি বা ইনস্ট্রুমেন্ট তৈরি করে থাকি, কিন্তু এখানে যে আমাদের অঙ্গীকারপত্র, চেক এবং বিনিময় বিল যা আছে এগুলি প্রত্যেকটাই একটি আমাদের তৈরিকৃত অঙ্গীকারপত্র, এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এটি আইনসম্মত এবং এখানে অবশ্যই যদি কখনো কেউ এর অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে এই অর্থ আদায়ের জন্য তার যে প্রাপক তিনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারবেন এবং আইন সিদ্ধভাবে তার অর্থটি তিনি আদায় করতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম? হস্তান্তরযোগ্য ঋণের দলিলকে আমি প্রথমেই বলেছিলাম যে এটি দুটি ভাগে বিভক্ত, একটি তো হস্তান্তরযোগ্যতা, অন্যটি হচ্ছে ঋণের দলিল, অর্থাৎ নগদে অর্থ লেনদেন না করে আমরা অনেক সময় বাকিতে কেনাবেচা করে থাকি। সেই ক্ষেত্রে বাকিতে অর্থ পরিশোধের একটি হাতিয়ার হলো আমাদের এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আমি আজকে এখানেই শেষ করব। পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।